নমস্কার। খুলনা হোপ পলিটেকনিকের পক্ষ থেকে সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আবারও আজকের অনলাইন ক্লাসে চলে এসেছি। পাপিয়া মণ্ডল পিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল টেকনোলজি। আজ আমি যে ক্লাসটি নিব, ডিজাইন অফ স্ট্রাকচার অন সাবজেক্ট কোড 66463। এটি সিটি 6 সেমিস্টারের একটি কার্যক্রম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টি বিম ডিজাইন, চ্যাপ্টার 10। তোমাদের অধ্যায় 10 এবং টপিকস আছে টি বিম ডিজাইন। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো, যেহেতু আজকের টপিকস টি বিম ডিজাইন, সেহেতু টি বিম কি সেটি প্রথমেই জানতে হবে আমাদের। টি বিম আসলে কি, বা টি বিমের অংশ কি হতে পারে, বা টি বিমের সুবিধা কি, আসলে সেগুলো আমরা আলোচনা করব। এবং টি বিম সম্পর্কিত প্রাথমিক দুইটি গাণিতিক সমস্যার সমাধানও আমরা আজকে ডিসকাস করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও বলছি, আজ আমরা করব টি বিম ডিজাইন। প্রথমে আমরা একটি টি বিমের ফিগার একটু দেখে নেই, তাতে আমাদের বুঝতে অনেক সহজ হবে। টি বিম আসলে টি এর মতো দেখতে, ইংরেজি টি এর মতো দেখতে যে বিমটা হয় সেটাই হচ্ছে টি বিম। আমরা কিন্তু দেখে থাকি অনেক জায়গায়, অনেক স্ট্রাকচারে টি বিমের এই আকৃতির বিম থাকে। টি বিমের টি বিমটা আসলে কি? টি বিমের এই অংশটাকে বলা হয় বিমের মতো দেখতে, তো ওইটুকুকে আমরা বলবো স্ল্যাব বা বিম। আর নিচের অংশটুকু অর্থাৎ ভার্টিক্যাল যে অংশটুকু থাকবে, অতটুকুকে আমরা বলতে পারি ওয়েভ বা কলাম। এছাড়াও টি বিমে এই দুইটা জিনিসকে আলাদা আলাদা ভাবে আরো দুইটি কথায় প্রকাশ করা হয়। সেটি হচ্ছে এটা আমরা যখন ম্যাথ করব তখন করব, আসলে এখন এটি আর বলবো না, এটি ম্যাথ করার সময় দেখে নিব। তাহলে আপাতত আমরা মনে রাখি স্ল্যাব বা বিম, আর এটাকে বলবো ওয়েভ বা কলাম। এখন আমরা আসি টি বিম কি। প্রথম প্রশ্নটাতে চলে আসবো, টি বিম কি। দেখো টি বিম কি, প্রথম প্রশ্নটা। তাহলে এখানে আমি বলতে পারি, চিত্র হতেই বলতে পারি, যদি বিম এবং কলাম অথবা স্ল্যাব বা ওয়েভ যদি একসাথে ঢালাই করা হয়, তাহলে সেটাকে আমরা বলবো টি বিম। যদি একসাথে এই অংশটা এবং এই অংশটা, হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটো অংশ একই সঙ্গে ঢালাই করা হয়, আলাদা আলাদা না, একই সঙ্গে ঢালাই করা হয়, তবে তাকে আমরা বলবো টি বিম। টি বিম আমরা দেখে এসেছি অনেক স্ট্রাকচারে ব্যবহৃত হয়। এখন আমরা চলে আসব টি বিমের অংশ। আসলে টি বিমের সুবিধা আমি লাস্টে আলোচনা করব। তাহলে আসবো টি বিমের অংশ। তাহলে টি বিমের কয়টি অংশ? দুইটি অংশ। টি বিমের অংশ কয়টি? দুইটি। একটি হচ্ছে স্ল্যাব বা বিম, আর একটি হচ্ছে ওয়েভ বা কলাম। এই স্ল্যাবের অংশটুকু বলা হয় ফ্লেঞ্জ, আর এই কলামের এই নিচের অংশটুকু বলা হবে স্টিম। এখন আসো টি বিমের সুবিধাগুলো কি। টি বিমের
টি বিমের গভীরতা কম কথাটির অর্থ কি? যখন আমরা বিম ও কলাম একসঙ্গে ঢালাই করব তখন আমাদের টোটাল যে স্ট্রাকচারের হাইট, টোটাল যে আমরা যতটুকু ঢালাই করব তার যে হাইটটা সেটা কম হবে। এর জন্য আমাদের খরচটা বেঁচে যাবে, অর্থাৎ খরচও কম হবে। এতে কক্ষের উচ্চতা বেশি পাওয়া যাবে। টি বিমে কি হবে? কক্ষের উচ্চতা বেশি পাওয়া যাবে। যেহেতু দেখো বিম কলাম যদি একসঙ্গে ঢালাই করা হয়, এটা কি উপরের পোরশন আর এটা হচ্ছে ভার্টিক্যালটা হচ্ছে নিচের পোরশন, কক্ষের উচ্চতা কিন্তু বেশি পাওয়া যাচ্ছে। বিম ও স্ল্যাব একত্রে ঢালাই করা হয় বলে এর খরচটা কিন্তু কম হয়। প্রথমেই বলেছি বিম স্ল্যাব একত্রে ঢালাই করা হয় বলে খরচ কম হয়। এখন এটা যখন আমরা ঢালাই করব তখন অবশ্যই বিবেচনায় রাখতে হবে যে এর রেশিও ঠিকঠাক রেখে ঢালাই করতে হবে। রেশিও ঠিকঠাক রেখে ঢালাই করতে হবে। আমাদের আরসিসির রেশিও কত? 1:4, অথবা ঢালাই আমরা কততে করে থাকি? 1:3:6 এ। তো এর বাইরে ঢালাই করলে ঢালাইয়ের রেশিও যদি উল্টে পাল্টে যায় তাহলে ঢালাই হয়তো ঠিকঠাক ভাবে হয় না। তো এটা ঠিকঠাক রাখতে হবে। টি বিম দ্বারা যে স্ট্রাকচার তৈরি করা হয় সেখানে আলো বাতাসের পরিমাণ বেশি পাওয়া যায়। অ্যাকচুয়ালি টি বিম যেখানে ব্যবহার করা হবে সেটা খোলামেলা একটা স্ট্রাকচার হবে, কক্ষের উচ্চতা বেশি হবে, সেখানে আলো বাতাস বেশি পাওয়া যাবে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে স্ট্রাকচারটা খোলামেলা। তাহলে এই যে আমি কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি, এখান থেকে মোটামুটি কোশ্চেন থাকে বা এগুলো বুঝতে পারলে, এই তিনটি প্রশ্ন যদি বুঝতে পারি, ফিগারটা যদি বুঝতে পারি, তাহলে অবশ্যই যেখানে দুটো ম্যাথ দিয়েছি এই ম্যাথ দুটো বোঝা অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য। এখন তাহলে আমি এই অংশটা একটু মুছে দিতে হবে আমার। দেখো বলেছে, প্রথম প্রশ্নটা কি বলেছে? একটি টি বিমের ফ্লেঞ্জের বিস্তার নির্ণয় করো। একটি টি বিমের ফ্লেঞ্জের বিস্তার নির্ণয় করো যার স্প্যান দৈর্ঘ্য 5.6 মিটার, স্ল্যাবের পুরুত্ব 14 সেন্টিমিটার, ওয়েবের প্রস্থ 24 সেন্টিমিটার ও বিমের কেন্দ্র হতে কেন্দ্র পর্যন্ত দূরত্ব 4 সেন্টিমিটার। আমরা টি বিমের ক্ষেত্রে তিনটে সূত্র জানি, সূত্র তিনটা একটু লিখে নিব। দেখো 1 2 3। আমরা এই সূত্র তিনটা নির্ণয় করার অর্থ হচ্ছে সূত্র এবং নোটেশন, এই সূত্র নোটেশন দিয়ে আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারবো। এবং যখন টি বিমের কার্যকরী গভীরতা আর টি বিমের ক্ষেত্রে কতটুকু স্টিল লেগেছে এই পরিমাণটাও যখন আমরা নির্ণয় করব তখন এই সূত্র আমাদের কাজে লাগবে। তাতে করে আমরা সূত্রগুলো অবশ্যই কি করব? প্রথমেই লিখে নিব। প্রথমটা b সমান L/4, দ্বিতীয়টি b সমান একটু খেয়াল করতে হবে, এখানে লিখেছি b সমান L/4। L টা কি আমরা সবাই জানি, L টা হচ্ছে স্প্যান লেন্থ, আর 4 একটি ইউনিট। ওকে, যখন আমরা ম্যাথ করব স্প্যান লেন্থকে কি ইউনিটে নিব বা কি দিয়ে গুণ করব বা কি দিয়ে ভাগ করব তখন আমরা দেখে নিব। এবার আসি আমি 2 নাম্বার সূত্রে। তাহলে 2 নাম্বার সূত্র যখন আমি লিখব দেখো এখানে লিখেছি 16t প্লাস b প্রাইম। টি কি জিনিস? টি হচ্ছে থিকনেস বা পুরুত্ব,
যার স্প্যান দৈর্ঘ্য আমি আগেও বলেছি স্প্যান দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে ডিফাইন করব। এল সমান সমান 5.6 মিটার। তাহলে বাকি সবকিছু আছে সেন্টিমিটারে। আমি যে কোনো ম্যাথ করার সময় একটি ইউনিটে কনভার্ট করে নিব, তাতে আমার ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে কি করব 5.6 গুণ 100 দিলে এটি কিছু চলে আসবে সেন্টিমিটারে চলে আসবে। স্ল্যাবের পুরুত্ব T সমান সমান 14 সেন্টিমিটার। ওয়েবের প্রস্থ ও বিমের কেন্দ্র হতে কেন্দ্র পর্যন্ত দূরত্ব 4 মিটার। কেন্দ্র হতে কেন্দ্র পর্যন্ত দূরত্ব 4 মিটার। এখন কি আছে ওয়েবের প্রস্থ। ওয়েবের প্রস্থ হচ্ছে বি প্রাইম সমান 24 সেন্টিমিটার। আর বিমের কেন্দ্র হতে কেন্দ্র পর্যন্ত দূরত্ব স্মল এল সমান সমান 4 মিটার। একটি জিনিস একটু খেয়াল করো, এখানে লিখব কি কেন্দ্র হতে কেন্দ্র পর্যন্ত দূরত্ব, আর এটি হচ্ছে কি কি বললাম ওয়েবের প্রস্থ। ওয়েবের প্রস্থ। এইবার আরেকবার একটু দেখে নেই এই পর্যন্ত। এইটুকু ঠিকঠাক করতে পারলে আর অঙ্কের ক্যালকুলেশন তো খুব ছোট, এখানে বসাই দিলেই হয়ে যাবে। সো ক্যালকুলেশন নিয়ে কারো সমস্যা হবে না আশা করা যায়। তাহলে একটু সূত্র খেয়াল করি দেখো। এক নাম্বার সূত্র b সমান সমান l/4। তাহলে lটা কি? এটা হচ্ছে স্প্যান লেন্থ বা স্প্যান দৈর্ঘ্য। স্প্যান দৈর্ঘ্য কোনটা? বিমের পায়ার টু পায়ার বা বিমের সাপোর্ট টু সাপোর্ট, তাই না? সাপোর্টের কেন্দ্র থেকে সাপোর্টের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব এটা স্প্যান লেন্থ। স্প্যান লেন্থে 4। দুই নাম্বার b সমান সমান 16t প্লাস b প্রাইম। 16t টি কি পুরুত্ব। দেখো এখানে আমরা দেখেছি স্ল্যাবের পুরুত্ব, তাহলে পুরুত্ব লিখেছি। পুরুত্ব অবভিয়াসলি কার? স্ল্যাবের পুরুত্ব। তারপরে b সমান সমান ওয়েবের প্রস্থ। ওয়েব কোন জায়গাটা মনে আছে তো? টি বিমের ওয়েব কোন জায়গাটা? ওয়েব হচ্ছে ভার্টিক্যাল অংশটা, তাই না? আর উপরে স্ল্যাবের মতো যে অংশটা বা বিমের মতো যে অংশটা সেটা কি? সেটাকে আমরা কি বলবো? স্ল্যাব বলবো বা বিম বলবো। ওকে, তাহলে এটি হলো। এখন আসো 3 নাম্বার সূত্রে। 3 নাম্বার সূত্র b সমান সমান স্মল l। স্মল l হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব, অর্থাৎ বিমের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে দেখো সূত্র এই মাত্র 3টা সূত্র, তাহলে 3টা সূত্র মোটামুটি ক্লিয়ার। এখন 1 নাম্বার সূত্রের ডিপেন্ডেন্টটা টি বিমের ফ্লেঞ্জের বিস্তার নির্ণয় করতে হবে। অবভিয়াসলি b সমান সমান হট, b সমান সমান নির্ণয় করতে হবে। ওকে, তারপরে স্প্যান দৈর্ঘ্য 5.6 মিটার, সেটিকে আমি সেন্টিমিটারে নিয়েছি। দেন আছে স্ল্যাবের পুরুত্ব t সমান সমান 14 সেন্টিমিটার। দেন আছে ওয়েবের প্রস্থ b প্রাইম সমান 24 সেন্টিমিটার। দেন বিমের কেন্দ্র হতে কেন্দ্র পর্যন্ত দূরত্ব স্মল l সমান সমান 4 মিটার। এখন কথা হচ্ছে এই 4 মিটারটিকেও কিন্তু কি নিতে হবে? সব সেন্টিমিটারে আছে, তাহলে 400 সেন্টিমিটার। b সমান সমান হয়। এখন কথা আছে এখানে একটু কথা কি, আমার 3 জায়গায় b এর মান বের করব, কিন্তু 3 জায়গায় b এর মান বের করে কোন মানটা আমি নিব ওয়েবের প্রস্থ সেটি একটু জানার আছে। তো অঙ্কটি করার সঙ্গে সঙ্গে আমরা ওইটাও জেনে যাব। তো দেখো প্রত্যেকটি মান কিন্তু আমি এখানে বসাবো। এর জন্য আমি কিন্তু প্রথমে সূত্র লিখেছি। প্রত্যেকটি মান কোথায় বসাবো? এখানে বসিয়ে দেব। b প্রাইম। তাহলে এখানে আসো l/4। 1 নাম্বার উই নো। প্রথমে অঙ্কের সময় কি লিখতে হবে? ফার্স্টে লিখতে হবে সলিউশন, তারপরে লিখতে হবে উই নো। b সমান l/4 এর কত? 560 ভাগ 4। একটু ক্যালকুলেশন করতে হবে যে কত আসছে। 140 সেন্টিমিটার।
এর মান কত 24 248 সেন্টিমিটার আর এটি কত 400 সেন্টিমিটার। ওকে মান বসিয়ে কত কত পেয়েছি 140 248 আর 400 সেন্টিমিটার তিনটি মান পেয়েছি। এখন তিনটি মান থেকে আমি কিভাবে অ্যানসারটা লিখব সেটা একটু দেখে নিতে হবে। অতএব ফ্লেঞ্জের বিস্তার সমান সমান 140 সেন্টিমিটার অ্যানসার, অর্থাৎ সবথেকে ছোট যে মানটা হবে সেটাই হবে গ্রহণযোগ্য মান। কোন মানটা হবে সবথেকে ছোট যে মানটা হবে সেটাই হবে গ্রহণযোগ্য মান। তো আশা করি এই ম্যাথটি বুঝতে কোনো প্রবলেম নেই। ফার্স্টে কি করেছি সূত্র লিখেছি আর সূত্রে যা আছে তোমার ম্যাথের গিভেন ডাটায় সেম জিনিস দেওয়া আছে। তো গিভেন ডাটাতে আমি যদি সূত্রগুলো জানি তো গিভেন ডাটাতে কি কি আছে আমি ওটা লিখে ফেলে সূত্রে জাস্ট অ্যাপ্লাই করে দিলে ওখানেই কিন্তু অ্যানসার কমপ্লিট হয়ে যাবে। তো এই যে অঙ্কের প্রসিডিউর। এখন আমরা চলে আসবো 2 নাম্বার ম্যাথে। আসলে একটি কথা একটু বলে নেই, একই ম্যাথ শুধুমাত্র একটু হয়তোবা ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। যে কোনো একটি মান হয়তো তোমাদের গ্যাপ থাকবে, বলবে ওই মানটি বের করার কথা। তোমরা যদি প্র্যাকটিস করেছো এখানে হয়তোবা দেখো সব মান দিয়ে দিয়েছে, তোমাকে বের করতে বললো টি এর মান বের করতে বললো। একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এক লাইনের একটি প্রশ্ন দিয়ে দিল। এইটুকু হচ্ছে বেসিক, নিজের মেধাকে ওখানেই কাজে লাগাতে হয়। ওই অঙ্কগুলো এখন তোমরা এসে বলতে পারো এই ম্যাথ আমাদের টোটাল বইতে কোথাও নাই। আসলে বইয়ের ভেতর থেকে বিগ একটা অধ্যায় থেকে বা বড় একটা অঙ্ক থেকে তোমাকে একটি লাইনের একটি অঙ্ক দিতে পারে। এটি জাস্ট বেসিক টেস্ট যে কোন স্টুডেন্টের কতটা বেসিক আছে। তো যে সহজে এটিকে ক্যাচ করতে পারবে সে গেইন হয়ে যাবে। ওখানে দেখো 1 মিনিটের ব্যাপার, 1 মিনিটও লাগবে না, তুমি শুধু সূত্র জানো, ক্যালকুলেটরে জাস্ট পুট করে তুমি ওখানে অ্যানসারটা বসিয়ে দেবে। তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্কস ওখানে রেডি হয়ে গেল, কিন্তু খুব কম সময়ে নির্ভুল ভাবে। এর জন্য বেসিকটাকে সবসময় একটু কাজে লাগানোর চেষ্টা করতে হবে। তো 2 নম্বরে চলে আসছে, দেখো একটি টি বিম এর নিচে তথ্যাদি হতে এর ফ্লেঞ্জের বিস্তার নির্ণয় করো। এর ফ্লেঞ্জের বিস্তার নির্ণয় করতে বলছে। প্রথম দিয়ে বলেছে কি ফ্লেঞ্জের বিস্তার নির্ণয় করতে, দেন দ্বিতীয়টিতেও বলেছে ফ্লেঞ্জের বিস্তার নির্ণয় করতে। তাহলে এখানেও দিয়েছে দেখো কি স্প্যান দৈর্ঘ্য, অর্থাৎ গিভেন ডাটা প্রথমেই লিখবো গিভেন ডাটা স্প্যান দৈর্ঘ্য L সমান সমান 6 মিটার। তাহলে প্রথমে এই 6 মিটার কি করব সেন্টিমিটারে কনভার্ট করব, 600 সেন্টিমিটার। তারপরে আছে স্ল্যাবের পুরুত্ব টি। আসলে পুরুত্বকে টি দিয়ে কেন প্রকাশ করা হয়? পুরুত্বর ইংরেজি শব্দটা হচ্ছে থিকনেস। তো থিকনেস থেকেই হচ্ছে পুরুত্ব। টি সমান সমান 15 সেন্টিমিটার। ওয়েবের প্রস্থ বি প্রাইম সমান সমান 30 সেন্টিমিটার। বিমের কেন্দ্র হতে কেন্দ্র পর্যন্ত দূরত্ব অর্থাৎ স্মল l সমান সমান 3 মিটার। এখানে 3 মিটারকে কি করব সমান সমান 3 গুণ 100 300 সেন্টিমিটার। তাহলে এখানেও গিভেন ডাটা আগেরটার মতো সেম আছে, কিন্তু জাস্ট ম্যাথটিকে একটু অন্যভাবে সাজিয়ে বলে দিয়েছে। ওখানে বলেছে ফ্লেঞ্জের বিস্তার নির্ণয় করো। দেখো এখন অনেক সময় স্টুডেন্ট যখন ঘাবড়ে যায় তখন তারা বুঝতে পারে না ইংলিশ বাংলা যদি দুইটা
তোমরা পড়েছো বাংলায়, ওটা একটু ইংলিশে দিল টেকনিক্যাল ওয়ার্ড, তোমরা বুঝতে পারলে না, তোমাদের ওই সময় মন মানসিকতা একটু দুর্বল আছে। পরীক্ষার হলে যে দেখছো, আমি এরকম শব্দ কখনোই দেখিনি। আমি বারবার তোমাদের ক্লাসে এই কথাটি বলেছি যে ইংলিশ বাংলা দুটো শব্দের সাথে আমাদের পরিচিত হওয়া উচিত, নতুবা আমরা পরীক্ষার হলে যে একবারেই ঘাবড়ে যেতে পারি। তো এখানে দেখো ফ্রেন্ডস, জাস্ট ফ্রেজ বাংলা লিখেছে। পরের ব্যক্তি, এই জন্য আমি দুটি ম্যাথ, একই নিয়মে দুটি ম্যাথ, তারপরেও আমি দুটি ম্যাথ নিয়ে আসছি শুধুমাত্র এই কারণে। এখানে অনেকে দেখে বুঝতে পারবে না যে এখানে ফ্লেঞ্জ আর এখানে এই ফ্লেঞ্জ, এটা কি আসলে এক জিনিস? এই ফ্লেঞ্জ আর এই ফ্লেঞ্জ এটা কি এক জিনিস? একই, শুধুমাত্র ইংরেজি আর বাংলা এটুকু হচ্ছে ডিফারেন্স। আর দেখো এখানে তথ্যাদির মাধ্যমে দিয়ে দিয়েছে, আর এখানে তোমাকে লাইনের মাধ্যমে সবকিছু বুঝিয়ে দিয়েছে। তো এইখানেই কিন্তু বেসিক, তুমি অঙ্কটি ধরতে পারছো কিনা জাস্ট এটুকু হচ্ছে বেসিক। তাহলে এখন দেখো উইনোতে জাস্ট যে সূত্রগুলো লিখেছি ওই সূত্রগুলো মান বসিয়ে দিলে অ্যানসার চলে আসবে। এক নম্বরে কি লিখেছিলাম? b সমান l/4। তাহলে l কত দেওয়া আছে? 604। কত আসছে? সবাই ক্যালকুলেশন করে তারপর এখানে অ্যানসার বসাতে হবে। আমার ক্যালকুলেশন দেখে না, নিজেরা ক্যালকুলেশন করে তারপর অ্যানসার বসাতে হবে। 150 সেন্টিমিটার। দেন চলে আসবো 2 নম্বরে, b সমান 16t প্লাস b প্রাইম। এই সূত্রটা মনে রাখার ক্ষেত্রে বেশ গোলমাল হয়ে যায়, একটু ভালোভাবে খেয়াল করে নিবা। এইটা b প্রাইম অর্থাৎ ওয়েভের প্রস্থ, আর এটা হচ্ছে ফ্লেঞ্জের প্রস্থ b, অনলি b হচ্ছে শুধু ফ্লেঞ্জের প্রস্থ। এটা আমাদেরও এখনো পর্যন্ত বারবার ভুল হয় মাঝে মাঝে, আর তোমাদের কিন্তু এটা ভুল হতেই পারে। তো এটি একটু ভালোভাবে দেখে তারপরে এই সূত্রটা মুখস্থ করতে হবে। তাহলে 16 t এর মান কত বসিয়ে দিব এখানে? 15 প্লাস b প্রাইম এর মান 30। সবাই ক্যালকুলেশন করে মান বসাতে হবে। 270 সেন্টিমিটার। দেন 3 নম্বরে চলে আসবো, b সমান স্মল l। স্মল l কি? বিমের কেন্দ্র হতে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে বিমের কেন্দ্র হতে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত? 300 সেন্টিমিটার। এখন আমার তিনটা মান চলে আসছে 150, 270 এবং 300 সেন্টিমিটার। তাহলে কোনটি আমার কার্যকরী হবে এখানে? অবশ্যই এর মধ্যে বুঝতে পারছো কোনটি কার্যকরী হবে। আমি বলেছি এখানে সর্বনিম্ন মানটা, আমি এখানে একটু উপরে লিখবো যেহেতু এখানে আসলে নিচে এই জায়গার স্বল্পতা। অতএব ফ্লেঞ্জের বিস্তার সমান এখানে কত? 150, 270, 300, 150 সেন্টিমিটার। এটাই অ্যানসার। যে কোনো সাবজেক্টে প্রত্যেকটি অঙ্কের শুরুতে ফার্স্টেই সলিউশন মাস্ট বি। সলিউশন না লিখে কেউ ম্যাথ করা শুরু করবে না, ওখানেও তোমার মার্কস আছে, তোমার খাতার কোয়ালিটির উপরেও তোমার মার্কস আছে। সো প্রথমেই সলিউশন, তারপরে অবশ্যই গিভেন ডাটা। গিভেন ডাটা থাকবে না এমন কোনো ম্যাথ থাকতে পারে না, বা যদি এমন কোনো টেকনিক্যাল ম্যাথ, হ্যাঁ অনেক সাবজেক্টে দুই একটা আছে যেখানে তোমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর কিছু কিছু ম্যাথ আছে যে প্রত্যেকটা মান ধরে নিতে হবে তোমাদের, সেক্ষেত্রে তোমরা গিভেন ডাটা আর ইউজ করা যাচ্ছে না, তাহলে ওখানে ইউজ করবা লেট, অর্থাৎ ধরে নেই। লেট মানে তুমি ধরে নিচ্ছ। আর তারপরে অবশ্যই উইনো মানে আমরা জানি। তো এই তিনটি জিনিস তুমি খাতার মধ্যে ঠিক রাখবা, খাতা ক্লিয়ার রাখবা এবং সূত্র ভুল করবা না। তোমার যদি ক্যালকুলেশন একটু এদিক ওদিক হয়ও টেনশনের কারণে বা ক্যালকুলেটরের কারণে অনেক সময়, তাহলেও তোমার ওখানে আসলে খুব বেশি মার্কস কাটা যাবে বলে মনে হয় না। কিন্তু তুমি যদি এই জিনিসগুলো ঠিকঠাক রাখো তাহলে খাতায় একটা পূর্ণাঙ্গ মান চলে আসে ওখান থেকে। আমি আবারও বলছি, দেখো যে কোনো সাবজেক্টের টেকনিক্যাল, যে কোনো সাবজেক্টের ম্যাথ থিওরি শুধু তোমার ডিপ্লোমার জন্য না, তোমার সামনের যে ফিউচার আছে, তোমার জব এক্সাম আছে তার জন্য, কেউ কেউ আবার ডুয়েটে অ্যাডমিশন কোচিং করবা তাদের জন্য, সব সময় তোমার এই জিনিসগুলো কাজে লাগবে।
তাহলে আমরা আজকে কি করেছি একটু ব্যাগে যাই। প্রথমেই করেছি আমরা টি বিম কি, পরে আলোচনা করেছিলাম টি বিমের অংশ, দেন 3 নম্বরে আলোচনা করেছিলাম টি বিমের সুবিধা সমূহ। তো এখান থেকে এই তিনটা প্রশ্নের উত্তর জানা মানে তোমার অঙ্কে 50% এগিয়ে যাওয়া। যেহেতু টি বিমের ফিগারও আমি তোমাদের দেখিয়েছি, ফিগারে কাকে কি বলে সেটাও আমি তোমাদের দেখিয়েছি। এবং তোমরা এখন 6 সেমিস্টার এই ক্লাস যারা করছো তারা 6 সেমিস্টারের স্টুডেন্ট। এখন দেখো 6 সেমিস্টারের স্টুডেন্ট যখন 8 সেমিস্টারে যে তোমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবা, তখন তোমাদের এই টি-বিম স্ট্রাকচারে কখন টি-বিম আছে, তো কোথায় বিম স্ল্যাব একত্রে ঢালাই করা হচ্ছে, ওয়েবের সাথে একত্রে ঢালাই করা হচ্ছে, এই জিনিসগুলো দেখার সৌভাগ্য হবে বা সুযোগ হবে। তাহলে এই জিনিসগুলো তুমি যদি ঠিকঠাক জানো, তখন বইয়ের টার্মগুলো যদি ঠিকঠাক জানো, তাহলে সাইডে যে এগুলো বুঝতে আসলে কোনো সমস্যা থাকবে না। তারপরে সলিউশন করেছিলাম প্রথম ম্যাথটি এবং দ্বিতীয় ম্যাথটি। প্রথম দ্বিতীয় ম্যাথের মধ্যে ডিফারেন্স ছিল কি? প্রথমে ফ্রেঞ্চ, ইংরেজি, বাংলা একটা ডিফারেন্স আছে, আমি আগেও বলেছি। তারপরে হচ্ছে যা যা দেওয়া আছে গিভেন ডাটাতে সেগুলো লিখে জাস্ট মানগুলো পুট করলে এখানে তোমাদের অ্যানসার চলে আসবে। এখন নেক্সট দিন তোমাদের যে ম্যাথটি আমি করাবো সেটি হচ্ছে এই টি-বিম সম্পর্কিতই থাকবে, সেটি একটি বড় ম্যাথ থাকবে এবং পরীক্ষায় এই ধরনের ম্যাথ সাধারণত আসে সংক্ষিপ্ত প্রশ্নে, আর বড় প্রশ্নে থাকে সাধারণত আমি প্রথমেই বলেছি গভীরতা, অর্থাৎ বিমের গভীরতা, টি-বিমের গভীরতা এবং টেনসাইল লোডের পরিমাণ বের করা। তো অবশ্যই স্টেপ 5 আমরা জানি, এগুলো বললেই স্টেপ 5 পর্যন্ত হয়। তো একটু আশা করি যে নেক্সট ক্লাসের জন্য প্রিপেয়ার থাকবে এবং সূত্রগুলো অবশ্যই স্টাডি করবা। স্টাডি করলে তাহলে নেক্সট ক্লাসটা আমাদের আরো বেশি সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে মোটামুটি এগুলো বাসায় অবশ্যই তোমরা একটু চর্চা করো ভালোভাবে, একটু পড়াশোনা করো বই খাতা খুলে ভালোভাবে। আর এগুলো যদি ভালোভাবে এই সূত্রগুলো প্র্যাকটিস করো, আজকের প্রশ্নগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারো, তাহলে নেক্সট ক্লাস 5 স্টেপের ম্যাথে আর কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, সবাই আবারও ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত, নমস্কার।